আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছে আমি ফারহানা জেরিন সুমা। হামাস, হুতি ও হিজবুল্লাহর প্রবল পরাক্রম, ইসরায়েলের পরাজয় অবশ্যম্ভাবী। রাফায় অভিযান চলাকালে সম্প্রতি মিশর প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে যোগ দিয়েছে। তুরস্কের এরদোগান গ্রিসের প্রধানমন্ত্রী তার দেশ সফরের সময় হামাসকে সন্ত্রাসী বলে অভিহিত করলে প্রত্যুত্তরে হামাসকে দখলদারদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা অভিহিত করে জানিয়েছেন হাজারের বেশি হামাস যোদ্ধা তুরস্কে চিকিৎসা নিচ্ছেন। এতে যে বিষয়টি স্পষ্ট, গাজাবাসী তথা ফিলিস্তিনের পাশে ক্ষমতাধর আরব রাষ্ট্রগুলো না থাকলেও ইরানের পাশাপাশি তুরস্ক ও মিশর পরোক্ষভাবে দাঁড়িয়েছে। সিরিয়া দুর্বল হওয়ায় সরাসরি সহায়তা না দিতে পারলেও ইয়েমেনের হুতিরা প্রবল পরাক্রমে পুরো পশ্চিমা শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইরান, মিশর, তুরস্ক, সিরিয়া, ইয়েমেন, হামাস তথা ফিলিস্তিনকে সহায়তা করতে পারে ও ইচ্ছুক এমন প্রতিটি দেশ তীব্র আর্থিক সংকটে। আর্থিক পরিস্থিতির পরিবর্তন হলে ফিলিস্তিন বিষয়ে এসব দেশের সম্পৃক্ততা বাড়বে। এমনকি হামাস ও হিজবুল্লাহ যদি আইডিএফ কে তাড়িয়ে দিয়ে কিছু আক্রমণাত্মক অবস্থায় যায়, এসব দেশ ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠবে। এতে কোনো সন্দেহ নেই। বর্তমান ইউএস ডলারের রাজত্বকালে এই আর্থিক অবস্থার পরিবর্তন সহজ হবে না, কিন্তু ব্রিক্সের মুদ্রা অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে হবে। তখন ইউএস মুদ্রা ও ইউএস হেজিমনি ক্ষমতা হারাবে। আমেরিকান স্যাংশনের অস্ত্র ভোতা হয়ে যাবে। এসব দেশ নিশ্চিত আর্থিক শক্তি সঞ্চয় করবে। ওই সময়টি সুনির্দিষ্ট করে বলা না গেলেও সে অবস্থার অনিবার্য আগমন অনুধাবন করা যায় সহজে। বস্তুগত সহায়তা দিতে না পারলেও দূরবর্তী দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান জাতিসংঘে ও অন্যান্য ফোরামে ফিলিস্তিন তথা গাজার পক্ষে উচ্চ কণ্ঠ। দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বলিভিয়া, চিলি, কলম্বিয়া, হন্ডুরাসের মতো ল্যাটিন আমেরিকার দেশ ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত ডেকে পাঠিয়েছে। উপসাগরীয় দেশ কুয়েত এখন পর্যন্ত ইউএস ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থায় সাড়া দেয়নি। জর্দান ও বাহরাইন যদিও আব্রাহাম অ্যাকর্ডে ঢুকে পড়েছে, তবু নিজ দেশের জনমতের চাপে ইসরায়েলকে মৌখিক সবক দেয়। পরিবর্তিত পরিস্থিতিতে এসব দেশের কোনোটি ফিলিস্তিনের পাশে সরাসরি দাঁড়াবে বলে ধরে নেওয়া যায়। এমনকি আব্রাহাম অ্যাকর্ডভুক্ত দেশগুলোর নেতৃত্ব তথা রাজনৈতিক পরিবর্তন হলে সেগুলো নিশ্চিতভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে। ইসরায়েলের কোনো কৌশলগত গভীরতা নেই, অর্থাৎ পিছিয়ে পড়ার মতো কোনো অঞ্চল নেই। অন্যদিকে মোবিলাইজেশনে রয়েছে একটি আধা সামরিক গণ রিজার্ভ বাহিনী। এমন বাস্তবতায় আইডিএফ কে সংক্ষিপ্ত যুদ্ধের ডিজাইন করা হয়েছে। দ্রুত অগ্রসর হয়ে সংঘাত নিজ ভূখণ্ড থেকে সরিয়ে অবিলম্বে আক্রমণাত্মকভাবে নিষ্পত্তিমূলক যুদ্ধে জয়লাভ করা তেল আবিবের জন্য অতি গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান গাজা আগ্রাসন 7 মাস পার হতে চলল। যুদ্ধ ইসরায়েলের বাইরে সরিয়ে দিতে পারলেও কোনো নিষ্পত্তি করতে পারেনি। এই দীর্ঘমেয়াদী যুদ্ধে রণক্লান্ত ইসরায়েল। বাস্তবতা হলো রণক্লান্ত ইউনিটগুলোর কিছু অবকাশ দিতে বদলি সৈন্য নিয়োজিত করার মতো পর্যাপ্ত সৈন্য নেই। ইসরায়েলে বৈধ বসতি গড়া লক্ষাধিক ইসরায়েলি হিজবুল্লাহর হামলা থেকে বাঁচতে বাস্তুচ্যুত। সরকার তাদের হোটেলে রেখেছে। তাদের জনগণ ও সেনারা যুদ্ধবিরতির জন্য সরকারের উপর তীব্র চাপ দিচ্ছে, কিন্তু কোন স্থায়ী যুদ্ধবিরতি তাদের পরাজয়ে সামিল হওয়ায় এবং নেতানিয়াহু সরকারের পতনের নামান্তর হওয়ায় নিরুপায় হয়ে যুদ্ধবিরতিতে রাজি হতে পারছে না। ইসরায়েলের ভেতরে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন এমন পর্যায়ে পৌঁছেছে, মিডিয়া এটিকে যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম মুভমেন্ট বলে উল্লেখ করছে। 3.5 লাখের বেশি রিজার্ভ বাহিনীর সৈন্য নিজ নিজ পেশা ছেড়ে এসেছে। এতে নানা খাতে ব্যবসায়, বাণিজ্য ও উৎপাদন বন্ধ হওয়া ছাড়াও এ বাহিনীকে খরচ দিয়ে পুষতে হচ্ছে। যুদ্ধে ইসরায়েলের অর্থনীতি 20% সংকুচিত হয়েছে। পর্যটন সহ নানা খাতে আয় রুজি খা করছে। যুদ্ধের ব্যয় মেটাতে বাজেট ঘাটতি $45 বিলিয়ন পৌঁছেছে। কারেন্সির পতন ঠেকাতে রিজার্ভ বিক্রি করতে হয়েছে। তেল আবিবের আন্তর্জাতিক বাণিজ্যে ক্রমে ধস নামছে। নারী ও শিশুদের গণহত্যাকারী হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক ও প্রভাবে তীব্র নেতিবাচক প্রভাব ফেলেছে।
এমনকি আয়ারল্যান্ড, স্পেন, পোল্যান্ড ও গ্রিসের মতো ইউরোপীয় কিছু দেশও বিপক্ষে দাঁড়িয়েছে। মারাত্মক ভাবমর্যাদার সংকটে পড়েছে ইসরায়েল। ইতিহাসের ভয়াবহতম গণহত্যা ও ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়ে হামাসও জানে এটি তাদের শেষ যুদ্ধ। তারা মরণাপন্ন প্রস্তুতি নিয়েছে। তাদের কোনো ভবিষ্যৎ নেই, স্বাভাবিক জীবন নেই, কোনো নিরাপত্তা নেই, রয়েছে যুদ্ধের ন্যায়সঙ্গত ও নৈতিক কারণ। তাদের রিক্রুটিং সচল থাকবে, তারা এ যুদ্ধ টেনে নিয়ে যাবে। হামাসের দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধ ইসরায়েল সামাল দিতে পারবে বলে মনে হয় না। ইসরায়েল এর সীমাবদ্ধতা তার শত্রুর চোখে অবশ্যই ধরা পড়ছে। তারা ভবিষ্যতে সুযোগ নেবে, এতে সন্দেহ নেই। হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে গেলে তা ইসরায়েলের ভূখণ্ডে এসে পড়ার ঝুঁকি রয়েছে। এটি হলে ইসরায়েলের সার্বভৌমত্বে উচ্চমাত্রার ঝুঁকি দেখা দেবে। ইসরায়েল মধ্যপ্রাচ্যের প্রতিকূল পরিবেশে টিকে আছে ভীতি ছড়িয়ে দেওয়ার কৌশল অবলম্বনে। ইসরায়েল ফিলিস্তিনি দখলদারিত্ব কায়েম করে বসেই নেই, নৃশংস, হিংস্র, অত্যাচারী ও অবদমনমূলক শাসন ব্যবস্থা জারি করেছে। ঠান্ডা মাথায় ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে কাজ করছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় দীর্ঘমেয়াদে এ কৌশল দুনিয়ার কোথাও কাজ করেনি। ইসরায়েলের ডিটারেন্সের অ্যান্টিবায়োটিকও অচিরে কাজ করবে না। ইরানের পাল্টা জবাব এ ডিটারেন্স কাজ না করার লক্ষণ। এরও আগে 7 অক্টোবরে হামাসের হামলাও ডিটারেন্সকে চ্যালেঞ্জ জানানোর ঘটনা। এই ডিটারেন্স তৈরিতে ইসরায়েল অনুসরণ করে এসকেলেশন ডক্ট্রিন। এর অনুসরণ দেখা যায় স্মরণকালে গাজায় মানব ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য ও রক্তপিপাসু উন্মুক্ত গণহত্যা ও ধ্বংসযজ্ঞে। এদিকে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের পর এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে স্লোভেনীয় সরকার। গতকাল বৃহস্পতিবার স্লোভেনিয়ার রাজধানী লুবজানায় এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব বলেন, আজ সরকার ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। স্লোভেনীয় সরকারের এই সিদ্ধান্তের অনুমোদনের জন্য এখনো দেশটির পার্লামেন্টের সদস্যদের অনুমোদন প্রয়োজন। আগামী মঙ্গলবার এই প্রস্তাবে ভোট হবে। এ প্রসঙ্গে পার্লামেন্টের স্পিকার ওরস্কা ক্লাকোকর জোপানচিচ লুবজানায় এক সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার বিকেল 4টা থেকে অধিবেশন শুরু হবে। এদিকে স্লোভেনীয় আইন প্রণেতারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করবেন বলে আশা প্রকাশ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমি আশা করি স্লোভেনিয়া সরকারের এই সুপারিশ প্রত্যাখ্যান করবে দেশটির পার্লামেন্ট। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হামাসকে পুরস্কৃত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। গাজায় সংঘাতের অবসান ঘটাতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির জন্য কয়েকটি ইউরোপীয় দেশের বৃহত্তর প্রচেষ্টার অংশ এই পদক্ষেপ। রবার্ট গ্লোব জানায়, ইসরায়েল এবং হামাসের মধ্যে অবিলম্বে সহিংসতা বন্ধ করা এবং সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্লোভেনীয় সরকার লুবজানায় সরকারি ভবনের সামনে স্লোভেনিয়া এবং ইইউ এর পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকাও উত্তোলন করেছে। গত 28 মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের 27 সদস্য দেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই এই স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ইঙ্গিত দিয়েছে মাল্টাও। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে, তবে ফ্রান্স বলছে এখনো সেই সময় আসেনি। অপরদিকে বড় সুখবর পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। আরো 2 মামলায় খালাস পেয়েছেন তিনি। বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সহিংসতার 2টি মামলা থেকে খালাস পেয়েছেন ইমরান খান। ইসলামাবাদের একটি জেলা ও দায়রা জজ আদালত তাকে খালাস দিয়েছেন। ইমরান খানের বিরুদ্ধে শেহজাদ শহরের থানার 2টি মামলা চ্যালেঞ্জ করে পিটিশন দায়ের করা হয়। এরপর এটির অনুমোদন দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর সাব্বির। রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়েছে, ফলে পিটিআই এর প্রতিষ্ঠাতা মামলা থেকে খালাস দেওয়া হলো। এর আগে গত 15 মে আরো 2টি মামলা থেকে খালাস পান ইমরান খান। 9 মের সহিংসতায় ঘটনায় ভাঙচুরের অভিযোগে ইসলামাবাদের খান্না থানায় দায়ের করা 2টি মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহিব বিল্লাল খালাস দেন। গত বছরের 9 মে এক আল কাদির
ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে আধা সামরিক বাহিনীর রেঞ্জার্স গ্রেপ্তার করলে পাকিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকার বিরোধী এই বিক্ষোভ থেকে দেশটির রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা, সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার শতাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। 9 মের সহিংসতার সময় লাহোর কর্পস কমান্ডার হাউস ও আসকারি টাওয়ারে হামলায় জড়িত থাকার অভিযোগে ইমরান খান ও তার দল পিটিআইয়ের শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।